একে আপনারা মোদি ম্যাজিক বলতে পারেন, একে আপনারা বলতে পারেন মোদির মাস্টার স্ট্রোক, আবার একে অন্যভাবে বলতে পারেন ওস্তাদের মার শেষ রাতে। কি সেটা? প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ। এবং এই প্রসঙ্গে একটু বলে রাখি যে আপনারা যারা নিয়মিত দর্শক, তারা আমাদের গতকালকের একটা এপিসোড, একটু রাতের দিকের, সেটাতে আমরা হেডলাইন করেছিলাম যে মোদির মাস্টার স্ট্রোকে ধরাশায়ী বিরোধীরা বা বেআব্রু হলো বাকিরা। কেন বলেছিলাম এই সমস্ত কিছু এই এপিসোডটাতে আপনাদের সামনে তুলে ধরছি। তবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে 5টা রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের যে ধরাশায়ী অবস্থা হয়ে গেল আজকে, এ নিয়ে আর কোনো সন্দেহই থাকতে পারে না। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। দেখুন, গতকালকেই বলেছিলাম যে পার্লামেন্টে নারী শক্তি বিল, যে বিলটা বলছে যে মানে দেশের গণতন্ত্রে বা সংসদীয় গণতন্ত্রে বা জনপ্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে নারী সাংসদের সংখ্যা বা এমপির সংখ্যা যেন 30% বেশি করা হয়, সেটা একটা সংবিধান সংশোধনী, 131তম সংবিধান সংশোধনী। কিন্তু আমাদের দেশের নিয়মে বা সংবিধানের হিসাবে কি বলা হয় যে এমনিতে কোনো বিল, সেই বিল আমাদের যদি মানে 272-এর বেশি সংখ্যা পায় লোকসভায় ভোটাভুটিতে, তাহলে সেই বিলটা আইনে পরিণত হয়। যদিও সেটা তারপরে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে হয়, তৎপরবর্তীতে রাষ্ট্রপতির সই লাগে, সেগুলো পরপর স্টেপ। কিন্তু লোকসভার নিরিখে যদি ধরি তাহলে 272-এর বেশি ভোট পেতে হয় যে কোনো বিলকে, নর্মাল কোনো বিলকে পাশ করাতে গেলে। কিন্তু যদি কোনো বিল, সেটা যদি কোনো সংবিধানে আমাদের যে ধারাগুলো আছে সেই ধারাকে সংশোধন করতে হয়, তাহলে সেক্ষেত্রে নর্মাল ওই 272 ভোট পেলে চলে না। সেক্ষেত্রে লাগে সংসদে মোট যত আসন, অর্থাৎ 543টা যে আসন, সেই 543 আসনের মধ্যে 2/3, 2/3 ভাগ আসন বা ভোট পেতে হয়। সেইটা যদি আপনারা ক্যালকুলেশন করেন, সেই ভোটটার পরিমাণ দাঁড়ায় 360 থেকে 363, তার কারণ 3 জন নমিনেটেড সদস্য থাকে পার্লামেন্টে, মানে ভোটে জেতা সদস্য বাদেও। এবার আসুন কি ঠিক ঘটনাটা ঘটেছিল। গতকালকের এপিসোডে তো সেটা বলেছিলাম, যারা সেই এপিসোড দেখেননি বা যারা অনেকেই এই সমস্ত সূক্ষ্ম পার্লামেন্টের বিষয়গুলো অনেকে জানেন না, আমরাও যে বিরাট কিছু জানি তা না, কিন্তু আমাদের একটা অভিজ্ঞতা বলুন, একটু পড়ে নিয়ে বলুন, বা দীর্ঘদিন ধরে এই নিয়ে পড়াশুনো করার সূত্রে কিছু কিছু ধারণা আছে, সেই সূত্রে এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। সামান্য কিছু ভুল ত্রুটি যদি আমার হয়েও থাকে, আপনারা কমেন্টে সেটা সংশোধন করে দেবেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে কখনোই তো বিজেপি বা এনডিএর হাতে 363 আসন ছিল না। কিন্তু এটুকু এক্সপেক্ট করা গেছিল, এর আগে অতীতেও বহু এমন কল্যাণমূলক বিল আছে বা সংবিধান সংশোধন আমাদের দেশে ঘটে গেছে, যেগুলোতে দেখা গেছে যে শাসক দল এবং কেন্দ্রে মানে পার্লামেন্টে শাসক দল যে যখন ছিল, সেটা কংগ্রেস কখনো ছিল, কখনো এই বিজেপিও ছিল, কংগ্রেস আমলের আগে যুক্তফ্রন্ট আমল ছিল, এই তার আগে থার্ড ফ্রন্ট ছিল, এই সমস্ত যদি হিসাব করেন, তাহলে এমন কিছু সংবিধান সংশোধন হয়েছিল যেগুলোতে সামগ্রিক দেশের স্বার্থর উন্নতি ঘটে। তখন সেই বিলগুলো দেশের ওই মুহূর্তে যে শাসক দল শাসন ক্ষমতায় রয়েছে, ধরা যাক তার 272 কি 282টা সংখ্যা আছে মেজরিটি, বা এমন সময় হয়েছে যখন ধরুন নরসিংহ রায়ের সময়, যুক্তফ্রন্টের সময় একাধিকবার প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে, কখনো দেবেগৌড়া, কখনো আইকে গুজরাল, কখনো ভিপি সিং,
যদিও সেই সময় সংবিধান সংশোধনের এরকম ঘটনা নজির নেই। এতৎ সত্ত্বেও যদি ধরা যাক যে সেই সংখ্যাটা একক বৃহত্তম দল হিসেবে শাসক দলে ছিল না, জোট সরকার ছিল, এটুকুও যদি ধরা যায়, মানে একটু নড়বড় করছে এরকমও সরকার যদি ধরা যায়, এতৎ সত্ত্বেও দেশের কল্যাণমূলক কাজে অনেক বিল আছে যে বিলটা সর্বসম্মতভাবে পার্লামেন্টে পাশ হয়েছে, এই এনডিএ সরকারের আমলেও হয়েছে। এখন এক্ষেত্রে ঠিক কি ঘটল? এক্ষেত্রে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য বিকাশ, নারীদের প্রতিনিধিত্ব বাড়ার মানে পরোক্ষভাবেই বলা যায় যে নারী শক্তির একটা বিকাশ ঘটতো সারা দেশব্যাপী। সমস্ত রকম জায়গাতে পার্লামেন্টেরিয়ান যে এই যে ভোটাভুটির যে ভোট প্রার্থী পদে মনোনয়ন হয়, সেক্ষেত্রে মহিলাদের প্রতিনিধিত্ব অবশ্যম্ভাবীভাবে বেড়ে যেত সেখানে। এবং এই বিলটা কিন্তু 3টি দশক ধরে, যেটা মানে পার্লামেন্টের ডিবেটে উঠেছে, 3 দশক ধরে কিন্তু কোন রাজনৈতিক দল তোলেইনি, মানে পাশ করানোর জন্য ইচ্ছাই প্রকাশ করেনি, মানে তার মধ্যে তো প্রধান অংশ কংগ্রেস বটেই। ফলত এই বিল যখন আসে তখন কি বিজেপিরও, এই বিজেপির 272টা বা সরি ভুল বলছি 363টা আসন কি আছে পার্লামেন্টে? নেই তো, এমনকি রাজ্যসভাতেও তো নেই। কিন্তু তৎসত্ত্বেও ভাবা গেছিল যে যেহেতু নারী বিল, নারীদের জন্য বিল, উমেন রিজার্ভেশন বিল, সেক্ষেত্রে অন্তত যারা গলার শির ফুলিয়ে নারী বিকাশ, নারী স্বাধীনতা, নারী চেতনা এই সমস্ত নিয়ে বিরাট ঢক্কানিনাদ করেন এবং উল্টো দিকে এই বিজেপিকে সমালোচনা করেন যে নারীদের ছোট করে, নারীদের অবগুণ্ঠন যুক্ত করে রাখার চেষ্টা, নারীদের ওপর অত্যাচার, বৈদিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে বা উগ্র হিন্দুত্বর মাধ্যম দিয়ে নারীদের পিছিয়ে রাখার চেষ্টা, এই সমস্ত সমালোচনা তারা করেন। যদিও এখানে অপ্রাসঙ্গিকভাবেই বলছি যে এই হিন্দু ধর্মই কিন্তু নারীদের সর্বোচ্চ স্থান দিয়েছেন। আশপাশে বাড়িতে সমস্ত জায়গাতে খোঁজ করে দেখুন, মা কালী থেকে মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, সমস্ত দিকে 10 মহাবিদ্যা, নব দুর্গা, সমস্ত, আর সবশেষে মা কুমারী, সব কিছুতে নারী শক্তির অগ্রাধিকার, দেবীকে শক্তি হিসেবে মানা হয় হিন্দু ধর্মে। এবং মানে সারা ভারতবর্ষ জুড়ে তার থেকেই সৃষ্টি বিভিন্ন শক্তিপীঠের সঙ্গে বিভিন্ন সতীপীঠের। পৌরাণিক কাহিনী থেকে শুরু করে সমস্ত শাস্ত্রের যদি অংশটা দেখেন, সমস্ত জায়গায় নারী শক্তির জয় জয়কার। 10 পূজা মা দুর্গা, মানে সর্বশক্তিমান যিনি, সেটা তো একটা আপনারা প্রতীক হিসেবেও ধরতে পারেন তার ওই 10টা হাত। অসুর নিধন মানে অশুভ শক্তিকে নাশ করা। কাজে এই সমস্ত কিছুকে যদি কনসিডার করেন যে মিথোলজিক্যাল আলোচনা হিসেবে, আপনি পাশে সরিয়ে রাখুন। কিন্তু আধুনিক সমাজে আপনারা কি দৃষ্টান্ত রাখলেন? এই আধুনিক সমাজ যারা রাস্তায় রাস্তায় বেরিয়ে পড়েন নারী শক্তি, নারী স্বাধীনতার জন্য, এই বিলটায় তো সমস্ত রাজনৈতিক দলের, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ওদিকে ডিএমকে, সবার উচিত ছিল, পার্লামেন্টে যত দল ছিল সবার উচিত ছিল বিজেপিকে সমর্থন করে, মানে 543-এ 543 ভোট দিয়ে নারী শক্তি বিলকে জেতান। তবেই তো আমাদের দেশের অগ্রগতি হতো। স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে ঠাকুর রামকৃষ্ণ দেব থেকে শুরু করে সমস্ত বড় বড় মনীষী, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, সব ক্ষেত্রে, এমনকি নেতাজি, সব জায়গায় বলা হয়েছে যে সমাজে নারীর অগ্রগতি হয় না সেই সমাজের অগ্রগতি হয় না, সেই সমাজের বিকাশ ঘটে না। নারী থেকে সবকিছু সৃষ্টি হয়। আমরা সন্তানরা মায়ের গর্ভ থেকে জন্ম লাভ করি, তা না থাকলে তো সব শেষ, মরুভূমি, কিচ্ছু নেই তাতে। আজকে
যারা অভয়ার মতো ঘটনা ঘটে যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে একজন নারী, তাকে সম্মান জানাই, নারী হিসেবে তাকে প্রণাম জানাই। তাহলে সেই রাজ্যেই যখন ঘটে অভয়ার মতো ঘটনা, আপনার টপ করে তুলে দেবেন হাতরাসের ঘটনা, সমান নিন্দা করছি। এখান থেকে সবাই নিন্দা করুন, হাত তুলে নিন্দা করুন সব কটা নারী নির্যাতনের ঘটনায়, কেউ বারণ করছে না। সবাই এগিয়ে এসে একজোট হয়ে নিন্দা করুন, সে যে করে করুক, সে বিজেপি নেতা করুক, সে তৃণমূল নেতা করুক, সে ডিএমকে নেতা করুক, কংগ্রেস নেতা করুক, যে নারীর ওপর অত্যাচার করবে সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি তার বিচার হোক এবং কঠোরতম শাস্তি হোক। এটা তো সবার দাবি। এখানে কোন রকম মানে পাশ কাটানোর কোনো জায়গা নেই। নারীর ওপর যে অত্যাচার করে, পশুর থেকে অধম যে, তার শাস্তি হওয়া উচিত। এবং সমস্ত দিক থেকে যদি আধুনিকতার দিকে এগোতে হয়, মুক্ত মনা সমাজ তৈরি করতে হয়, তাহলে তো নারীর স্বাধীনতা দরকার। তাহলে তো অবশ্যই নারীর রাত 8টার পরে কেন সারা রাত রাস্তায় ঘোরবার অধিকার থাকার দরকার। সমস্ত সরকারি কেন বেসরকারি কেন সমস্ত ক্ষেত্রে তাদের কর্মের অধিকার সারা দিন রাত সমস্ত সময় দরকার। কর্মের অধিকার, এগিয়ে যাওয়ার অধিকার। তাহলে তো উচিত ছিল দেশের সব রাজনৈতিক দল মিলে বিজেপির এই বিলটাকে সমর্থন করা। কি করে করবে? অভয়া যে রাজ্যে ঘটে যায়, কামদুনি যে রাজ্যে ঘটে যায় এটা বড়, মানে সবচেয়ে বড় কথা। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে সেই ঘটনাকে ধামা চাপা দেয় যারা ল কলেজের মধ্যে ছাত্রীকে ধর্ষণ করে সেইটাকে আবার ধামা চাপা দেওয়ার চেষ্টা করে, তার সাথে জড়িয়ে যায় দলের সমস্ত নেতারা। যারা অভয়ার মতো ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তথ্য প্রমাণ নষ্ট করে দিনের পর দিন, এই কোর্ট সেই কোর্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আইনজীবী দাঁড় করিয়ে মামলাটাকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে, তারা আজকে কোথায় মুখ দেখাবে? কেন বিচার হলো না আজকে কি বুঝতে পারছেন আপনারা? আজকে এই নারী শক্তি বিল যদি পাশ হতো, সমগ্র দিক থেকে নারী অগ্রগতি ঘটতো, মানলাম যদি সেই বিলটার মধ্যে কিছু ইনক্লুশন থাকতো, মানে আমার মনে হয় এই ক্লজটা ওর মধ্যে, ওই বিলটার মধ্যে যোগ করা দরকার, আর একজন বললো আমার এটা যোগ করবার দরকার, হতেই পারতো। বিল পাশ হওয়ার পরে সিলেক্ট কমিটি বা পাশ হওয়ার আগে সিলেক্ট কমিটিতে যেতে পারতো, সংশোধনী হতে পারতো, সংশোধনীগুলো ইনক্লুড করতে পারতো। যেখানে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন আমাকে মাত্র 1 ঘন্টা সময় দিন, আপনারা যে সংশোধনগুলো ওর মধ্যে ঢোকাতে বলছেন আমি এই সংশোধনগুলো করে নিয়ে পার্লামেন্টে আসছি 1 ঘন্টা পরে, তারপরে তো অন্তত পাশ করতে দিন। তার সাথে ছিল ডিলিমিটেশন, মানে আসন বিন্যাস, সেটা নিয়েও গতকালকে আলোচনা করেছি যে এই ডিলিমিটেশন কিন্তু এর আগেও আমাদের হয়েছে 2011 সালের আগে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কেন্দ্রে ছিলেন। তখন ওই মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বাস্তু সমস্যা নিয়ে, অনুপ্রবেশ সমস্যা নিয়ে কাগজ ছিঁড়ে স্পিকারের মুখে ছুঁড়ে মেরেছিলেন। তখন সিপিএম গভর্নমেন্ট এখানে, মানে বামফ্রন্ট গভর্নমেন্টের সময় এই ঘটনা ঘটান এবং বারবার সরব হতেন অনুপ্রবেশকারীরা ভোটার তালিকার মধ্যে ঢুকে রয়েছে। তারপরেও এসআইআর হয়েছে, কিন্তু বামফ্রন্ট ওই এসআইআর এর কিন্তু বিরোধিতা করেনি তখন। আজকে যদি খেয়াল করে দেখেন যে এক একটা আসনে, লোকসভা আসনে হিসাব করে যেটা দেখা গেছে, কোথাও 45 লক্ষ মানুষ বাস কোন লোকসভা আসনে, সেখান থেকেও জিতে একজন সাংসদ বেরোচ্ছে। আবার কোন লোকসভা আসনে জনসংখ্যা হচ্ছে 6 লক্ষ, সেখান থেকেও একজন লোকসভার সাংসদ বেরোচ্ছে। কেন এটা হবে? মানে প্রত্যেকটা আসনে যাতে মোটামুটি সমান জনসংখ্যা থাকে, সেইটা হওয়াটাই উচিত। তাহলে ওই যে জিতে বেরোচ্ছে একজন করে সাংসদ, তাহলে সেটা অতজন সমান মানুষের মানে ভোটাভুটির ভিত্তিতে একজন করে সাংসদ নির্বাচিত হতো। ফলত এই মুহূর্তে 543 যে আসনটা আছে সেই আসনটা বেড়ে যেত, 800 একটু বেশি আসন পার্লামেন্টে হতো। কিন্তু এ কথাও সরকার বলেছিল যে সমান রেশিওতে হবে, মানে ধরা যাক আমাদের পশ্চিমবঙ্গে 42টা লোকসভা আসন আছে, সেই 42টা আসনের যে রেশিও হবে
সম পরিমাণে বাড়বে। মানে পশ্চিমবঙ্গে একটা আসন 42, আবার বিহারে দেখা গেল, কথার কথা যুক্তির খাতিরে ধরছে, বিহারে দেখা গেল 20টা। তাহলে আসন যদি বাড়ে, ওই যে পার্সেন্টেজটা, মানে 1:2, মানে বিহারের ডবল পশ্চিমবঙ্গ, সেই রেশিও মেনে প্রত্যেকটি স্টেটে আসন বাড়তো। সমস্যা কোথায় ছিল? কি প্রবলেম ছিল? ভোটে জিতলেও আপনারা জিততেন, যে জেতাবে, হারলেও হারতো, সে বিজেপি হারলেও হারতে পারতো, তৃণমূল জিতলেও জিততে পারতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু এই দুটো বিলকে বিরোধিতা করা, দেশের অগ্রগতিকে পিছিয়ে দেওয়া শুধু না, সবচেয়ে বড় জিনিস যেটা, আজকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় বড় কথা বলেন, আজকে বলছেন মা বোনেরা আমাদের ভোট দেবেন না। আজকে সেই মা বোনেদের অধিকারের বিল, সেই অধিকারের বিল, নারী শক্তি বিল, 33%, 30 থেকে 33% আসন লোকসভায় মহিলাদের জন্য আজকে হয়ে যেতে পারত, যেটা এই তৃণমূল কংগ্রেস চরম বিরোধিতা করলো লোকসভাতে, মহিলাদের বিল আটকে দিল। সঙ্গে দোসর হলো কংগ্রেস, রাহুল গান্ধী, যে পশ্চিমবঙ্গে এসে মমতার নিন্দে করে যায়, ওখানে গিয়ে আবার হাত মেলায়। তার দোসর হলো এই সমস্ত বাম দলেরা, তার দোসর হলো ডিএমকে, কেউ বাদ গেল না বিজেপি বাদে। সঙ্গে বিজেপি মানে এনডিএ, চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমারের দল বাদে, সবাই তারা বিরোধিতা করলো। এবং এই নির্বাচন, আগামী যে নির্বাচন, 5টা রাজ্যের নির্বাচন, এই 5টা রাজ্যের নির্বাচনে কিন্তু মহিলাদের কাছে এই সমস্ত মুখোশধারী নারীবাদীদের সমস্ত মুখোশ খসে পড়ে গেল। আর এই মাস্টার স্ট্রোককে ক্রিকেটের পরিভাষায় কি এটাও বলা যাবে? বাপি বাড়িয়া স্ট্রোক। কারণ বলেছিলাম 90 মিনিটের গোল কিন্তু শোধ দেওয়া যায় না। যে অলরেডি গোল খেয়ে বসে আছে 4টে 5টা 10টা, সে চেষ্টা করছে হাফ টাইমের পরে কোনো রকম ভাবে যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে দিয়ে বা যুব ভাতা দিয়ে কোনোভাবে একটু মুখ রক্ষা হয়, কারণ দেওয়ার আর কিছু নেই ওই দুটো বাদে। আর ব্যালেন্স যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হুমকি, ভোটে জিতে এসে কাকে কত রকম ভাবে মারবে, উত্তরবঙ্গ থেকে ঘাড় মাথা ভাঙতে ভাঙতে দক্ষিণবঙ্গে এসে পা কোমর ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবে। কেউ বলছে আর একটা কমিউনিটি দিয়ে আর একটা কমিউনিটিকে ঘিরে পেলে 1 মিনিটের মধ্যে 12টা বাজিয়ে দেবে। কখনো বলছে গলায় পোস্টার লাগিয়ে দেবে, দিয়ে বলবে বিজেপি করি না পলাবো। একের পর এক হুমকিটাই দেওয়ার আছে। রিক্ত শূন্য হয়ে গেছে একটা রাজনৈতিক দল। পাল্টা আজকে নরেন্দ্র মোদীর এই যে ভাষণ এবং লোকসভায় ওই বিল যখন আটকে গেল, বিলটা কিন্তু পাশ হয়েছে কততে জানেন? মানে নর্মাল পাশের কথা বলছি, সেটা আইনে পরিণত হয়নি, সংবিধান সংশোধন নামে 292টার সাপোর্ট পেয়েছে কিন্তু এই বিলটা। আর মাত্র কটা 63 প্লাস 8, মানে আর 71টা যদি সমর্থন করত, তাহলে এইটা সংবিধান হয়ে যেত, নারীদের অধিকার হয়ে যেত, পার্লামেন্টে সংসদে নারীদের জনপ্রতিনিধিত্ব বেড়ে যেত। এবার অনেকেই তালিকা বার করে বলবেন, এই দেখো আমাদের দলে এতগুলো মহিলা সাংসদ, ওদের দলে এতগুলো কম। আরে বাবা, বিলটা পাশ করলেই তো ঝামেলা মিটে যেত, সব দলেই সমান সংখ্যক প্রতিনিধি রাখতে হতো, 33%, কিচ্ছু করার ছিল না, রাখতেই হতো। আর কিছু বলার থাকলো কি মহিলাদের নিয়ে? আর গ্রামাঞ্চল, শহরতলি, অলিতে গলিতে নারীরা, মহিলারা এবারেও কি ভাবার সময় আসেনি? সেটা আপনারা ভাববেন। এপিসোডগুলো কেমন লাগছে আপনারা জানাবেন। একটু এই ধরনের আলোচনার এপিসোড একটু বড় হয়ে যায়, তার জন্য মার্জনা চাইছি। আর যারা মনোযোগী দর্শক তারা শেষ পর্যন্ত দেখবেন, একটু অনুরোধ রাখছি। আপনারা একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর হাত খুলে আপনারা লিখুন আপনাদের মতামত, আর শেয়ার করুন যাতে আপনাদের মতামত চতুর্দিকে ছড়িয়ে পড়তে পারে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।